সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত জাহিদ আপনাকে। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে মামলা মুক্ত হতে আর কত অপেক্ষা, আস্থাহীনতা কাটানোর কঠিন চ্যালেঞ্জ ঢাকা দিল্লি সম্পর্কে। মানবজমিন বিদেশি পাসপোর্টের জন্য হাহাকার, বিচার চেয়ে ভুক্তভোগী পরিবারের ফরিয়াদ। কালের কণ্ঠ, ব্যাংকে টাকা তুলতে গ্রাহক হয়রানি, দেশ বদলানোর যে প্রতিজ্ঞা নিয়েছ সেটা ধরে রাখবা। প্রধান উপদেষ্টা বলেছেন জুলাইয়ের বিপ্লবী কন্যাদের। আজকের পত্রিকা, পাঁচ প্রকল্পে খরচ বাড়ে 56,000 কোটি টাকা, ফ্যাসিবাদীদের বিচারে ঐক্যের বিকল্প নেই। জাহিদুদ্দিন মোমেনের নেতৃত্বে নতুন দুদক কমিশন গঠন, আর্থিক ব্যবস্থায় ঝুঁকির সংখ্যা। কালবেলা ছোট লোভও সামলাতে পারেননি সাবেক মুখ্য সচিব তোফাজ্জল মিয়া, নিজের লোক নিয়োগ দিতে মেয়র লিটনের জারিজুরি। দেশ রূপান্তর, সরকারি চাকরিতে সরকারি উদাসীন, পলকে ডিজিটাল কারচুপি। সময়ের আলো, বাণিজ্যের পথ মসৃণ হচ্ছে, আওয়ামী লীগের বিচার করার জোর দাবি। খবরের কাগজ, 300 আসনে জামাতের প্রার্থী চূড়ান্ত, মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়। দিনকাল, দেশের সম্ভাবনা বাস্তবায়নে মানুষ বিএনপির দিকে তাকিয়ে, কর্মশালায় তারেক রহমান। দুর্নীতি, বরপত্র, ডিবি হারুনের যত সম্পদ। আলোকিত বাংলাদেশ, ভারত বিরোধী শক্ত অবস্থানে বিএনপি, আওয়ামী লীগের আমলে বঞ্চিত 754 জনকে পদায়নের সুপারিশ। করতুয়া, জয় বাংলা জাতীয় স্লোগান নয়, আপিল বিভাগে হাইকোর্টের রায় স্থগিত, সত্য প্রবাহের পূর্বাভাস। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, IMF talks BB autonomy reforms to monetary policy exchange rate formula. ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে আপনি জানেন, এটা টানাপোড়েনের মধ্যেই কিন্তু একটা বৈঠক হয়ে গেল এই একদিন আগে। সেই বৈঠক থেকে মোটামুটি এটা প্রত্যাশা, আশাবাদ ব্যক্ত করা হয়েছে, কিন্তু আজকে বাংলাদেশ প্রতিদিন দিয়েছে আস্থাহীনতা কাটানোটা খুব বড় ধরনের একটা চ্যালেঞ্জ। আপনি কি তাই মনে করেন? নিশ্চয়ই চ্যালেঞ্জ তো বটেই, কিন্তু আমি অগ্রগতি দেখছি। কিন্তু চ্যালেঞ্জ কি আছে সেটা নিয়েও কথা বলবো। আগে অগ্রগতি প্রসঙ্গে বলি। মানে দুই দেশের কূটনৈতিক উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছিল, এবং আমি দুই দেশেই খেয়াল করেছি, ভারতের মিডিয়া খুব মন দিয়ে ফলো করার চেষ্টা করেছি এই সময়টা, তারা কি বলছেন, কি ধরনের অ্যাটিটিউড দেখাচ্ছেন। আমি মেইন স্ট্রিম মিডিয়ার কথা বলছি। সেখানে অত্যন্ত উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, এবং ভারতের মিডিয়া প্রায় সব, হাতে গোনা 2-4টা বাদে প্রায় সবাই অত্যন্ত উগ্র জাতীয়তাবাদী অ্যাটিটিউড দেখাচ্ছেন, এবং কখনো কখনো সেটা সীমা ছাড়িয়ে আমি বলবো ফ্যাসিস্ট অ্যাটিটিউড দেখাচ্ছেন তারা। কেউ কেউ বলছিলেন যে এই সফরটা হওয়াই উচিত না, আবার উল্টো বাংলাদেশ পক্ষেও কেউ আছেন তারা মনে করতেন যেগুলো না হওয়াই উচিত হবে। কিন্তু এই যে সফর হলো ইটসেলফ, এটা একটা বড় খবর। এবং আমি বিক্রম মিস্ত্রি, তাদের পররাষ্ট্র সচিবের ব্রিফিংটা দেখলাম, আমাদের কন্টেন্ট দ্য ওয়ে উনি কথা বললেন, আমার কাছে মনে হয়েছে যে তারা তাদের জায়গা থেকে ডিএসকালেট করার চেষ্টা করছেন, উত্তেজনা কমিয়ে আনার চেষ্টা করছেন, এবং দুই পক্ষ তাদের কনসার্নের জায়গাগুলো জানিয়েছে। আবারও তারা তাদের সংখ্যালঘু ইস্যুতে জানিয়েছে, বাংলাদেশ তার যা প্রশ্ন আছে সব জানিয়েছেন। এবং আমি এখানে আরেকটা জিনিস যোগ করতে চাই, প্রধান উপদেষ্টা তাকে সাক্ষাৎ দিয়েছেন। প্রধান উপদেষ্টা তাকে সাক্ষাৎ না দিলেও পারতেন, এটা একটা দ্বিপাক্ষিক বৈঠক, এটা এই পর্যায়ে বৈঠকের পর উনি চলে যাবেন। সো প্রধান উপদেষ্টার জায়গা থেকে বা বাংলাদেশের পক্ষ থেকেও এটা একটা পজিটিভ জেস্চার যে দুই পক্ষ যাতে তাদের উত্তেজনা কমিয়ে আনে। আমি মনে করি খুব দীর্ঘমেয়াদে এই উত্তেজনা ভারত ধরে রাখতে পারবে না, কারণ হচ্ছে বাংলাদেশের সাথে তাদের যে ব্যবসায়িক সম্পর্ক, আমি একটু মানে আমরা সাধারণত ভারতের মিডিয়াতেও দেখলাম কেউ বলছে মাত্র $13 বিলিয়ন বাংলাদেশে বা $14 বিলিয়ন এক্সপোর্ট করে, কি আসে যায়। আসলে অঙ্কটা $13-14 বিলিয়ন না, তার চেয়ে আরও অনেক বেশি। কেন বেশি এটা? কারণ বাংলাদেশিরা ভারতে গিয়ে চিকিৎসা, শিক্ষা, শপিং, বেড়ানো মিলে আরও অনেক বিলিয়ন ডলার ওখানে স্পেন্ড করে আসে, এবং বাংলাদেশিদের অনুপস্থিতির কারণে বিভিন্ন জায়গায়, বিশেষ করে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের কি কঠিন পরিস্থিতি আমরা দেখেছি, তাতে হাহাকার তৈরি হয়েছে। কারণ স্বাভাবিকভাবে আপনি দীর্ঘদিন থেকে একটা ব্যবসা যেভাবে দাঁড়ায়, আপনার মাথায় তো থাকে কারা এই সময় আসে, কিভাবে আসে, ট্যাক্সি ড্রাইভারদেরও প্রত্যেকেরই হাহাকার। তো এটা আপনি চালাতে পারেন। প্লাস আমি একটু যোগ করতে চাই,
বাংলাদেশে প্রচুর ভারতীয় কাজ করেন এবং অবৈধভাবে কাজ করেন একটা বিরাট অংশ। অবৈধ এই অর্থে যে তারা এসছেন কিন্তু ওয়ার্ক পারমিট ছাড়া ট্যুরিস্ট ভিসা নিয়ে তারা কাজ করছেন, ইনকাম ট্যাক্স ঠিক মতো দিচ্ছেন। এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু দুদিন আগেই খুব স্পষ্টভাবে বলেছেন অবৈধভাবে থাকা এবং অবৈধভাবে কাজ করা বিদেশিদের বিরুদ্ধে একটা। সো ওই খাতেও অঙ্কটা নিয়ে একটু ধোঁয়াশা আছে, এটাও বিটুইন $5 and $10 billion। সো অঙ্কটাও অনেক বড়। সো সব কিছু মিলে বাংলাদেশের সাথে একটা খারাপ সম্পর্ক তারা আসলে অ্যাফোর্ড করতে পারে না। ফলে আমি যেটা ধারণা করি তারা আস্তে আস্তে ডিএসকালেট করবে। ভিসার কথা বিক্রম মিশ্রিও বলেছেন বাড়ানো হবে, বাড়ানোতে আসলে তাদের কারণে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। বাড়াতে হবে, এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিধা নেই। কিন্তু যেটা জরুরি, আস্থাহীনতার চাইতেও আমার কাছে একটা ভিন্ন জিনিস মনে হয়। আস্থাহীনতা কিছুটা তো আছে এবং এই আস্থা, ভারত যেভাবে আস্থা চায় সেই আস্থা কোনোদিন আসবে না। বাংলাদেশ কোনোদিন শেখ হাসিনার মতো করে ভারতের সাথে আর ডিল করা অ্যাফোর্ড করতে পারে না। বাংলাদেশে কেউ না। এই সরকার তো নির্বাচন করবে না, কিন্তু এই সরকারও যদি শেখ হাসিনার মতো করে করতে যায়, মানুষ রাস্তায় নামবে এই সরকারের পতনের জন্য। আমাদের বিগত শেখ হাসিনার বিরুদ্ধে যাবতীয় ক্ষোভের বিরাট একটা অংশ খুবই যৌক্তিক কারণে ভারতের প্রতি আছে। সো পরবর্তীতেও যে দল ক্ষমতায় আসবে নির্বাচিত হয়ে, সেও কোনোদিন ভারতের সাথে শেখ হাসিনার মতো ডিল করতে পারবে না। সো ভারত যদি মনে করে ভারতের আস্থা অর্জন করার জন্য শেখ হাসিনা হতে হবে, তাহলে আসলে আস্থা কোনোদিন আসবে না। কিন্তু আমি যেটা ধারণা করি, ধীরে ধীরে ভারতকে আসলে বাস্তবতা বুঝতে হবে। তারা বুঝবেন তাদের কিছু বেসিক প্রয়োজন আছে এবং সেগুলো আলোচনা করার ব্যাপার আছে, আমাদেরও আছে তাদেরও আছে। সো আস্থার সংকট এইভাবে কাটবে যে তারা ধীরে ধীরে তাদেরকে রিয়ালাইন করবে। কিন্তু যেটা যোগ করে রাখা দরকার, আমি দীর্ঘদিন থেকে এই কথাটা বলছি, ভারত বাংলাদেশের উপরে যে ধরনের স্টেপ নিচ্ছে মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষকে কেন্দ্র করে। এবারও ইনফ্যাক্ট বিক্রম মিশ্র আবারও ওনার ব্রিফিংয়ে উল্লেখ করেছেন যে তারা এই কনসার্ন জানিয়েছেন। এটার আসলে বড় একটা কারণ তাদের ডোমেস্টিক পলিটিক্স। তারা তাদের হিন্দুত্ববাদী রাজনীতির জন্য এই কাজটা করেন। তারা হিন্দু সম্প্রদায়ের মানুষ বিভিন্ন দেশে বিপদগ্রস্ত আছেন এবং বিজেপি তাদের রক্ষাকর্তা। এই বয়ান তারা যেহেতু ক্রমাগত রীতিমতো আইন করেছেন, তারা এই ধরনের যারা অত্যাচারিত বা নিপীড়িত তথাকথিত হিন্দু সম্প্রদায়ের মানুষ, মানে নিপীড়িত এটা অভিযোগটা তারা এক্সাজারেট করছেন, সেই জন্যই তথাকথিত বলছি, কিছু যে হচ্ছে না তা না, এক্সাজারেট করছেন। তো তারা যদি ভারতে যান তারা নাগরিকত্ব পাবেন। সো এই রাজনীতির কারণে আমি মনে করি তাদের এই ধরনের রেটরিক অন্তত মুখে এটা আরও চলবে এবং এটার একটা কাট অফ ডেটও আমি মোটামুটি বলতে পারি 26 সালের মার্চ এপ্রিল, যখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হবে। সে পর্যন্ত আমরা খেয়াল করবো বিশেষ করে পশ্চিমবঙ্গে কি মারাত্মক রকম সেন্টিমেন্ট তৈরির চেষ্টা আছে, কতটুকু সফল সেটা ডিফারেন্ট ডিবেট। মিস্টার শুভেন্দু আজই দেখলাম উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলছেন আর সব অবৈধ, মানে এমন মন্তব্য করছেন ঢাকা থেকে 3 লক্ষ রিক্সা চালক নাকি রিক্সা নিয়ে গিয়ে কলকাতা দখল করে ফেলবে। মানে বিভৎস সব বাজে রেটরিক তারা ব্যবহার করার চেষ্টা করছে। সো ওইটাতে তাদের ডোমেস্টিক পলিটিক্সের জন্য করছেন এবং এই পলিটিক্সটা আছে বলেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সম্পর্কে এই যে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন এগুলো সামনে আসলে আরও বেশ কিছুদিন চলবে। আপনি শেখ হাসিনার মানে কি ভারত প্রশ্নে শেখ হাসিনার নীতি কৌশলটা কোথায় মানে ভুল ছিল? ভারত প্রশ্নে মানে তিনি যদি তার কথা চিন্তা করেন, মানে শেখ হাসিনা তো আসলে আমি প্রায় বলি যে এটা ওনার হিউব্রিস সিনড্রোম ছিল। হিউব্রিস সিনড্রোমে যিনি থাকেন তিনি নিজকে অমনিপটেন্ট মনে করেন, মানে সৃষ্টিকর্তা গডের কাছাকাছি কিছু একটা, মানে উনি ওনার বাইরে আর কিছু দেখেন না। এবং আমি এটাও বলি শি বিকেম দ্য স্টেট। 14th লুই যেমন বলেছিলেন আম দ্য স্টেট, শেখ হাসিনা তাই হয়েছেন। সো ভারতের সাথে উনি ওনার দিক থেকে উনি সঠিক করেছেন। কিন্তু আমাদের জনগণ বা রাষ্ট্রের জায়গা থেকে যেটা মেজর ভুলের জায়গা সেটা হচ্ছে একটা দেশে একজন সরকার প্রধান হচ্ছে যেমন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, যার কাজ হচ্ছে রাষ্ট্র এবং জনগণের স্বার্থ নিশ্চিত করা, সেটা দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে। এটা যিনি করবেন না তিনি আসলে এই রাষ্ট্রের কোনো মানে শাসকই না, উনি সেই রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত মানুষই না। তো উনি কি করেছেন, উনি ট্রেড অফ করেছেন। উনি ক্ষমতায় থাকার বিনিময়ে পুরো দেশ, মানে আমরা ছোটবেলায় দেশ বেচা দেশ বিক্রি কথাটা শুনতাম, আক্ষরিক অর্থে কীভাবে দেশ বিক্রি করা যায় আমরা আসলে দেখলাম, ক্লিয়ারলি দেখলাম। এই সময়গুলোতে জাস্ট দেশ বিক্রি করে দিয়ে ক্ষমতায় থেকেছেন। তার জায়গা থেকে বা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে ভুল না, এটা মারাত্মক অপরাধ উনি করেছেন। এখন যখন আমরা সেই জায়গা থেকে সরে আসার চেষ্টা করছি, আমাদের প্রধান উপদেষ্টা খুবই চমৎকারভাবে বাংলাদেশকে একটা সার্বভৌম দেশের পলিসি যেমন হওয়া দরকার, টোন যেমন হওয়া দরকার,
সেইভাবে কথা বলছেন, উনি লুকাচ্ছেন না। শেখ হাসিনা ভারতে বসে বসে নানান কথাবার্তা বলছেন, উল্টোপাল্টা কথা বলছেন, নানা রকম উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। আমাদের সচিব তো বলেছেন, আমাদের প্রধান উপদেষ্টাও খুব স্পষ্টভাবে তাকে এটার ব্যাপারে কনসার্ন জানিয়েছেন যখনই যেটা হচ্ছে। সো আমরা এই যে মাথা তুলে দাঁড়াচ্ছি, এটা জাতি হিসাবে আমাদের জন্য অসাধারণ ব্যাপার। আবার ঠিক এই জিনিসটাই তাদের জন্য প্রবলেম, যে আপনি 10 বছর 15 বছর আপনি কিছুই করেননি, তারপর এখন হঠাৎ করে এটা খুব অস্বাভাবিক না, কিন্তু আপনার প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। খুব লাগছে, মানে বাংলাদেশ তার রাইট চাইছে, এটা তাদের কাছে তো মনে হয় না। তারা বাংলাদেশকে একটা কলোনি মনে করতো। দিস আর দ্য প্রবলেমস ইনফ্যাক্ট। যারা র্যাব তৈরি করেছিলেন তারাই বিলুপ্তি চাচ্ছেন, অর্থাৎ বিএনপি। জি, আমি দেখলাম আজ তারা এই ধরনের একটা, তার দুটো গুরুত্বপূর্ণ, এটাও একটা এবং আরেকটা গুরুত্বপূর্ণ প্রস্তাবও দিয়েছেন, যেটা হচ্ছে পুলিশের ওভারসি করার জন্য একটা পুলিশ কমিশনের কথা বলেছেন। মানে দুটো জিনিস, আমি একটা জিনিস মানে মাথায় রাখবো, সেটা হলো একটা রাজনৈতিক দল যদি সময়ের সাথে শেখে, তার অতীতের ভুলকে যদি আইডেন্টিফাই করতে পারে এবং সেটা অনুযায়ী চলে, দ্যাটস এ ভেরি গুড থিং। কারণ হলো আমরা অনেক সময় দেখেছি, যখন আপনি ক্ষমতায় যান আপনি আগের ইয়েটা ভুলে যান। যেমন এখন একটা আইডিয়াল কন্ডিশনে যখন নির্বাচন হবে, ধারণা করা হয় বা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় তারা সরকারে যাবেন, হয়তো ভোট কত পাবেন, কত সিট পাবেন সেটা নিয়ে ডিবেট হতে পারে। কিন্তু যেহেতু তারা ক্ষমতায় যাবেন, র্যাব তো তাদের হাতে থাকলে একরকম ভালো হতো অ্যাপারেন্টলি মনে হয়, কিন্তু তারা এই জায়গাটায় গেছেন, উইচ ইজ ভেরি রাইট, খুবই চমৎকার সিদ্ধান্ত। এখানে আমার একটা বক্তব্য আছে, সেটা হলো বিএনপির সময় সবচেয়ে বড় গত 2001-06 সালের সরকারের পাপ ছিল র্যাব তৈরি করা, এবং র্যাব তৈরি করাও এভাবে বলবো না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হওয়া। এর চেয়ে বড় কোনো, ইভেন এই যে দুর্নীতির চেয়েও মারাত্মক বড় অপরাধ। বিএনপির ওই সরকারটার সময়ও নানা জায়গায় দুর্নীতির অভিযোগ ছিল, যদিও এরপর আওয়ামী লীগ যা করেছে তার তুলনায় এগুলো কিছুই না, কিন্তু ওই সময় এই আলোচনাগুলো ছিল। কিন্তু তার চাইতে বড় কথাটা হচ্ছে একটা স্টেট যে কাস্টোডিয়ান প্রত্যেকটা নাগরিকের রাইটের, জীবনের, আমার জীবনের অধিকার আছে, আপনি আমার জীবন নেয়ার অধিকারও আইনগতভাবে রাষ্ট্রকে দেওয়া আছে, কিন্তু সেটা যেন একটা বিস্তারিত প্রসিডিওর আছে। আপনি জাস্ট তুলে নিয়ে মানুষ হত্যা করছেন, এর চেয়ে বড় কোনো রাষ্ট্রের ক্ষয় আসলে হতে পারে না। এবং সেটা সে সময় শুরু হলো, এবং মর্মান্তিক ব্যাপার সবসময় যা হয়, ফ্রেঞ্চ রেভলিউশনে গিলোটিনে যারা আবিষ্কার করে প্রথম যাদেরকে হত্যা করছিলেন, যারা হত্যা করছিলেন অন্যদিকে, পরবর্তীতে প্রতিবিপ্লবের যারা প্রাথমিক হত্যা করছে তাদের সবার গর্দান গেছে সেই গিলোটিনে। এটাই হয়। এরপরে বিএনপি এটা সাফার করলো। সো এটা একটা ভয়ঙ্কর দিক ছিল। আর আরেকটা জিনিস আমি একটু যোগ করে রাখতে চাই, সেটা হলো ধরে নিলাম যে তারা যদি এই ধরনের কাজ নাও করেন, যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেমন এখন হচ্ছে না, তারপরও আসলে এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ যে সামরিক বাহিনীর সদস্যদেরকে দিয়ে পুলিশিং সম্ভব কিনা, কারণ তাদের ট্রেনিং, তাদের ইনস্টিংক্ট সব কিছু কিন্তু ডিফারেন্ট। সো সেটা যদি হয়ে থাকে, আসলে একটা এলিট ফোর্সে তারা এসে এই কাজের জন্য তারা ট্রেন্ড না, এটা হলো সবচেয়ে বেসিক কথা। সুতরাং সেই কারণে একটা মিক্সড বাহিনী না থাকাটাই আমার কাছে বেটার। আর তাদের ওইটাও আমি যোগ করতে চাই, একটা পুলিশ কমিশন যদি থাকে ওভারসি করার জন্য, দ্যাটস এক্সেলেন্ট। কারণ এটা এত গুরুত্বপূর্ণ একটা বাহিনী, এই কারণে যে আমাদের সিভিল বাহিনীর মধ্যে সশস্ত্র বাহিনী এবং একটা গিভেন কন্ডিশনে মানুষের জীবন নিয়ে নেওয়ার মতো আইনি তার ক্ষমতা আছে, সেই বাহিনীটাকে আসলে একটা কমিশন দিয়ে যদি নিয়ন্ত্রণ করা যায়, ওভারসি করা যায়, এটা খুব ভালো হবে। এই আলোচনা আমরা দীর্ঘদিন থেকে করছিলাম, এবং নাইস টু সি যে বিএনপি এখন নিজেই সেটার কথা বলছে। সীমান্তের উপরে এই ক্ষেত্রে মংডু, মিয়ানমার সীমান্তে মংডু কিন্তু আরাকান আর্মির দখলে চলে গেছে। আপনি কি দেখছেন ওখানকার পরিস্থিতি? আমরা একটু এই জায়গায় আসি, আমি জানি না এই সরকার কি করছেন। আমরা গত সরকারের সময় থেকে আলাপ আলোচনা করছিলাম যে আরাকান আর্মির সাথে অন্তত একটা অল্টারনেটিভ চ্যানেল, ফর্মাল না হলেও ইনফর্মাল একটা চ্যানেল খোলা দরকার ছিল। আরাকান আর্মি যে এই জায়গা পুরো দখলে নিয়ে নেবে, এটা বেশ কয়েক মাস আগে থেকে এখন যেটা হচ্ছে, প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। ফর্মালি মন্ডুর শেষ সেনা ছাউনিটা দখল হয়ে গেল, এবং আরাকান আর্মির সাথে আমাদের যোগাযোগ রাখার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ ছিল, সেটা হলো আরাকান আর্মি ঘোষণা করেছিল আগে তাদের যে অবস্থানে থাকুক না কেন, রোহিঙ্গাদেরকে তারা একটা পৃথক জাতিসত্তা এবং মিয়ানমারের নাগরিক হিসেবে তারা স্বীকার করে।
মিলিটারি জান্তা তো কখনোই ওটা স্বীকার করেনি। সো এই স্বীকার যেহেতু তারা করে, তাদের সাথে আমাদের এই যোগাযোগের দরকার ছিল। এখন সামনে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই সরকারটার পতন হয়ে বা পতন হয় কিনা বা পতন হয়ে কোন সরকারটা আসবে, সেটা যেটা আসবে সেটার মধ্যে গুরুত্বপূর্ণ স্টেক থাকবে আরাকান আর্মির। এবং আমরা নিশ্চয়ই অনেকে জানি এখন শুরুর দিকে জান্তাকে পুরোপুরি সমর্থন করলেও এখন ইভেন আরাকান আর্মিও চায়না দ্বারা পেট্রোনাইজড। তারা জান্তাকেও একদিকে যেমন সমর্থন করছে তেমনি আরাকান আর্মিকেও তারা সমর্থন করছে। সুতরাং আমার মনে হয় যে ভবিষ্যতে যে সরকার দাঁড়াবে তাতে এটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে। আমি জানি না অলরেডি সরকার কোনো ইনফর্মাল যোগাযোগ করেছে কিনা, না হলে খুব দ্রুত এটা করা দরকার। কারণ আমাদের এই বর্ডারে আরাকান আর্মিকে বাদ দিয়ে কোনো সরকার আসলে সেই অর্থে অপারেট করতে পারবে না। এই পটভূমিতে রোহিঙ্গা যে সমস্যার মধ্যে আমরা আছি, রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপারটাতে কোন দিকে মন নেবে বলে আপনার ধারণা? এটা বলা কঠিন। আসলে সমস্যা হচ্ছে আমরা কিভাবে এটাকে নেগোশিয়েট করছি, আমরা সেটাকে কিভাবে দেখব। দীর্ঘ সময় ধরে 17 সালে তারা যখন প্রথম আসলেন তখন থেকে আসলে এটাকে মিসহ্যান্ডেল করেছে আওয়ামী লীগ সরকার। এখন আমি অন্তত এই সরকারকে দেখছি যে তারা এই বাস্তবতা বুঝে তারা এটা অনুযায়ী, আমরা কিন্তু খেয়াল করব যে একজন স্পেশাল একজন উপদেষ্টা এখানে নিয়োগ করা হয়েছে মন্ত্রীর পদমর্যাদায়, যিনি এই ইস্যুতে কাজ করবেন, খুবই ক্যাপেবল মানুষ। সো আমরা আশা করি যে সরকার এটা সমাধানের জন্য ভালো কাজ করবে। এখন ওই যে বললাম যে আসলে দিনের শেষে এটাকে ফেরত যাওয়ার পরিবেশ তৈরি করার জন্য এই অঞ্চল, যেহেতু এটা এখন আরাকান আর্মির দখলে আছে, তাদের সাথে সরকারের সাথে, এবং চায়না একটা খুব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। আমি মনে করি শেখ হাসিনা চলে যাওয়ার পর চায়নার মধ্যে বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক তৈরির একটা চেষ্টা দেখা যাচ্ছে। এটা এই সরকার তো আছেই, ভবিষ্যতেও, কারণ আমরা দেখছি চাইনিজ রাষ্ট্রদূত বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন, চায়না বিএনপি এবং জামায়াত সহ ইসলামী দলগুলোর নেতাদেরকে ডেকেছে তাদের সাথে। সো তাদের এই চেষ্টা আছে। সুতরাং এই জায়গা থেকে যদি তারা আলোচনাগুলো করে, চায়নাকে ম্যানেজ করা গেলে একটা ভালো সমাধান হবে। ইন্ডিয়ার ভূমিকা কি? ইন্ডিয়ার ভূমিকা কিছুই না, লিপ সার্ভিসও ঠিকঠাক মতো দেয়নি। এবং আমি একটু যোগ করতে চাই এখানে, এত বন্ধুত্ব, এক বন্ধু চায়নার সাথে দুর্দান্ত বন্ধুত্ব, রাশিয়ার সাথে বন্ধুত্ব, রাশিয়া আমাদের এখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করছে। আমরা দেখলাম যে তীব্রভাবে ইউক্রেন যুদ্ধের জন্য শেখ হাসিনা আমেরিকাকে দায়ী করতেন, অথচ চায়না এবং রাশিয়া নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাবে একাধিকবার মিয়ানমারের পক্ষে ভেটো দিয়েছে। আর ভারত ভোটদানে বিরত, তার ভেটো পাওয়ার নেই, সে বহুবার ভোটদানে বিরত ছিল, বিপক্ষে ভোট দেয় নাই। সুতরাং ও কিছুই করে নাই, কিছু করবে না। কারণ ওই যে ভারতেরও কতগুলো জিওপলিটিক্যাল ইন্টারেস্ট আছে। আমরা জানি ওদের 7 সিস্টার্সের একটা অল্টারনেটিভ রুট কালাদান মাল্টি মডেল প্রজেক্ট বলে, সিদ্ধওয়ে যে পোর্ট আছে সেটা হয়ে তারা তাদের 7 সিস্টার্সে ঢোকে এই স্বার্থের কারণে। যদিও সেটা আসলে আর এখন তাদের হাতে নেই, এটা আরাকান আর্মি ইনফ্যাক্ট ওই জায়গাগুলো অলমোস্ট নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, এবং আরাকান আর্মির সাথে এটা একটা লম্বা ইতিহাস। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। ইন্ডিয়ার কিন্তু বিট্রেয়ালের হিস্ট্রি আছে, আরাকান আর্মি ইন্ডিয়াকে খুবই অপছন্দ করে। তো যাই হোক, সেই সব কারণে সে তার ওইসব হিসেব নিকেশ করে বাংলাদেশের সাথে তো দাঁড়ায়নি। শুধু কি তাই, বাংলাদেশ যখন সাবমেরিন কিনেছিল চায়নার কাছ থেকে, তখন মিয়ানমারকে সাবমেরিন দিয়েছে ইন্ডিয়া, সে এত ক্ষুব্ধ হয়েছে। তো এইসব তো আমরা দেখেছি। যাই হোক, আপনি যেহেতু নির্বাচন নিয়ে কাজ করেন, আপনি কেমন সংসদ দেখতে চান? কেমন সংসদ দেখতে চাই এটা আসলে আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে বলি। কারণ একজন নাগরিক হিসেবে আমি একটা রাষ্ট্রকে, আমি একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চাই। একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র মানে হচ্ছে ওই রাষ্ট্রের মধ্যে সেপারেশন অফ পাওয়ার থাকবে, দেশের একটা শাসন বিভাগ থাকবে, সেই শাসন বিভাগ যা চাইবেই সেটাই আইন বিভাগ করবে না, সেই শাসন বিভাগকে ধরার জন্য বিচার বিভাগ থাকবে। কিন্তু আমাদের প্রাথমিক সমস্যা হচ্ছে আমাদের এক্সিস্টিং কনস্টিটিউশন অনুযায়ী বাংলাদেশে কোনো আইন বিভাগ নাই। আর্টিকেল 70 অনুযায়ী আপনি দলের বিরুদ্ধে ভোট দিলেই সব শেষ। অথচ আমরা দেখব ট্রাম্পের মতো এত মারাত্মক স্বৈরাচারী উঠতে চাওয়া মানুষও তার দলের সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও সে তার কংগ্রেস থেকে, মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেট, কখনো ওখানে কখনো আপার হাউসে তার অনেক প্রস্তাব আটকে দিয়েছে, কারণ তার দলের মানুষজনই তার বিরুদ্ধে ভোট দিয়েছে। সো আমি দেখতে চাই যে বাংলাদেশের একটা আইন বিভাগ আছে, যেখানে সংসদ সদস্যরা আসবেন, তিনি জেনে বুঝে ইভেন তার দলের আনা প্রস্তাবের বিলের বিরুদ্ধেও ভোট দেবেন, এবং দেখা গেল সেটা পাস হলো না। আমি উদাহরণ দিই, ধরুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যখন পার্লামেন্টে এসেছিল, প্রচুর আলোচনা, ডিবেট হলো। শুধুমাত্র সরকারি সদস্য, আমাদের অনেকেই জানেন না যে সরকারি দলের সব সদস্য সরকারি সদস্য না, শুধুমাত্র যারা মানে সরকারে আছে তারা সরকারি সদস্য, তারা সরকারের বিরুদ্ধে কথা বলবেন না।
এমনকি বাকি সব সরকারি দলের সদস্য সরকারের বিরুদ্ধে আলোচনা করতে পারেন। সো প্রচুর ডিবেট হবে, হতে হতে ভোট হবে, ভোট হয়ে দেখা গেল এই আইনটার মধ্যে এত সমস্যা আছে, সুতরাং এটা বিরোধী দল তো বটেই, সরকারি দলের লোকজন ভোট দিয়ে এটা আটকে দিল। সো এটাকে আবার ঠিকঠাক করতে বাধ্য হলো সরকার। সো এটাই তো একটা আইন বিভাগের কাজ। নট অনলি দ্যাট, আমরা আইন বিভাগে যেহেতু যদি এই কাজটা করতে হয়, এখানে এমন মানুষজন আসবে যার কাজ শুধু হ্যাঁ আর না বলা না, হ্যাঁ বলবেন আর হ্যাঁ জয়যুক্ত হয়েছে, না বলবেন না জয়যুক্ত হয়েছে, এটা না। এবং শুধু এটাও না, এটার জন্য আমাদের সেই রকমভাবে শিক্ষিত বলতে আমি সার্টিফিকেটধারী মানুষের কথা বোঝাচ্ছি না, যিনি বুঝবেন, জানবেন কীভাবে সব কিছু কাজ করে সেটা দেখব। এবং অ্যাবভ অল, যেটা আরও জরুরি কথা, আমাদের পার্লামেন্ট মেম্বাররা লোকাল সোকল ডেভেলপমেন্ট এবং কাজ নিয়ে ব্যস্ত। ওখানে রাস্তা করব, ওখানে সেতু করব, ওখানে ওর সাহায্য চাইছে, স্কুল কমিটির চেয়ারম্যান হবেন, এবং না হওয়ার কারণে তাদের ক্ষোভ, তারা সেই জন্য কোর্টে যাবেন এবং টিআর কাবিখার টাকা বিলি করবেন। এগুলো তো তাদের কাজ না। যদি কারো এসব করতে ইচ্ছা হয়, আমাদের সাজেশন হওয়া উচিত যে আপনি আসলে লোকাল গভর্নমেন্টে যান, আপনি উপজেলা চেয়ারম্যান। কিন্তু এর জন্য তো পলিটিক্যাল পার্টিগুলো দেয়। একদম, শুধু সেটা না, আমাদের আইনেই আছে, উপজেলা পরিষদ আইনের অনুচ্ছেদ 25 ধারা 25-এ ক্লিয়ারলি বলা আছে যে এটার উপদেষ্টা হবেন এই নির্বাচিত এমপিরা। ফলে যেটা হয়, তার তো বৈধ অথরিটি আছে। আমরা দেখতে চাইবো এমপিরা কোনো লোকাল এসব ডেভেলপমেন্ট এবং ডিমান্ডের জন্য কাজ করবেন না। আমরা ভবিষ্যৎ বাংলাদেশে একটা চমৎকার শক্তিশালী স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার দেখতে চাই, তারাই এসব ম্যানেজ করবেন। আর যারা আইন প্রণেতা, সংসদ শুধু আইন প্রণয়নের কাজ না, স্টেটের পলিসি নিয়ে আলোচনার কাজ, সেই জায়গাগুলোতে তারা কাজ করবেন। ওইখানে হওয়ার মতো যদি ওইটা দাঁড়ায়, তাহলে আমরা সেই রকম যোগ্য ব্যক্তিদেরকে পার্লামেন্টে দেখব যেখানে এই কাজগুলো খুব চমৎকারভাবে হবে। রাজনৈতিক দলগুলো সেই পথে হাঁটবে কিনা সময় লাগবে, কিন্তু হাঁটতে বাধ্য হবে। আমি একটা কারণে মনে করি, আমি আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। শেখ হাসিনার পতনের পর ঢাকায় অনেকগুলো আলোচনা সভা হয়েছে সংবিধান নিয়ে, শাসন ব্যবস্থা নিয়ে, নানান ইস্যু নিয়ে, কেমন বাংলাদেশ দেখতে চাই। আমি অনেকগুলো আলোচনা সভায় আলোচক হিসাবে ছিলাম। ধরুন কনস্টিটিউশন নিয়ে অনেকগুলো আলোচনা সভায় আমি গেস্ট হিসাবে ছিলাম। আমি খুব অবাক হয়েছি দেখে, অত্যন্ত ইয়াং পিপল, তারা 1-1.5-2 ঘন্টা মানে জাস্ট বসে তারা এই আলোচনা শুনছেন, তারা এটা জানতে চাইছেন, বুঝতে চাইছেন। আপনি যখন এক্সক্লুসিভলি ইস্যু নিয়ে কোথাও কথা বলছেন, এখন তো আমাদের সোশ্যাল মিডিয়া আছে, আপনি বুঝতে পারেন মানুষ কত দেখছে, আপনি দেখেন হাজার হাজার মানুষ এই ধরনের কন্টেন্টও দেখছে। ফলে ভবিষ্যতের বাংলাদেশে যখন জনগণের মধ্যে এই ধরনের একটা ডিমান্ড তৈরি হবে, রাজনৈতিক দলগুলোকে পাল্টাতে হবে। এবং আমি একটা জিনিস বিশ্বাস করি, শেখ হাসিনার পতন যে কারণে হয়েছে, সেটা যদি ধরতে না পারে আমাদের রাজনৈতিক দলগুলো, তাদের কপালে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। কিন্তু খারাপই আছে, কিন্তু আমি আশা করতে চাই তারা এটা বুঝতে পারছে এবং এটা বুঝতে পেরে তারা তাদের মতো করে কাজ করবে। এবং হয়তো রাতারাতি হয়ে যাবে না, 5 বছর 10 বছর পর আমি বিশ্বাস করি আমরা ওই দিকে হাঁটতে শুরু করব। আর্টিকেল 70-র ব্যাপারে আপনার মত কি? আর্টিকেল 70-তে আমাদের এখানে যেটা আছে, কেউ কেউ বলেন তুলে দেওয়ার জন্য, আমি সেটার পক্ষে না। আর্টিকেল 70 দেওয়া কিন্তু জরুরি ছিল, কারণ যদি সেটা না হয় আপনি দলের সরকার পতন মুহূর্তেই হয়ে যাবে। আমার সাজেশন যেটা, সেটা ঘটনাচক্রে পাকিস্তানের মতো হুবহু। পাকিস্তান যেটা করেছে, ওরা 4টা জিনিসকে বাদ দিতে বলেছে। একটা হলো, যখন সরকার গঠন হয় আপনাকে আপনার দলের পক্ষে ভোট দিতেই হবে। যখন সরকার পতন হচ্ছে, নো কনফিডেন্স, আপনি আপনার দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না। বাজেট এবং সংবিধান সংশোধনের প্রস্তাব যখন আসবে। সো আমরা সংবিধান সংশোধন যদি বাদও দেই, এই 3টা মানে 3টাকে যদি এক্সাম্পশন দিয়ে দেন, বাকিগুলোর ইচ্ছা মতো ছেড়ে দেন, তাহলে কিন্তু সরকার স্টেবল হয়ে গেল। কেউ চাইলেই সকালে বিকালে আপনি কোনো এমপিকে কিনে ফেলে সরকার পতন করিয়ে দিতে পারছেন না। কিন্তু বাকি সব ক্ষেত্রে, যে কোনো বিলের ক্ষেত্রে যে কেউ কিন্তু তখন ওই দাঁড়াবে, এবং সরকারের তখন মাথায় থাকবে যে আমি যে কোনো রকম আইন বানিয়ে ফেললেই হবে না, এটা পাস নাও হতে পারে। সো পাকিস্তানের এমনকি যদি মনে করেন যে ঠিক আছে ওটাও আনবো, যে সংবিধান সংশোধন, সো এই 4টা বাদ দিয়ে আর বাকি সব কিছু রাখলে আমার মনে হয় ফাইন। নির্বাচন পদ্ধতি কি আপনি পরিবর্তনের পক্ষে? আমি ব্যক্তিগতভাবে পক্ষে না, একেবারেই না। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা এসছে, একই 70 অনুচ্ছেদ আমরা যে কারণে রেখেছিলাম, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আসলেও সরকার টিকবে না, সরকার গঠনই হবে না। ধরুন 35% ভোট পেলে আমাদের মোটামুটি 150-51 সিট পাওয়া যায় 35%-এ। তো সেটা যদি পায় আপনি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ওই দল 105টা সিট পাচ্ছে,
আরও 35টা কিন্তু বাকি। সো এই দেখা যাবে এই অল্প 30-35টা সিট নিয়ে যারা তাকে সমর্থন দিতে আসবে তারা যে কোনো সময় সরকারকে ঝামেলা করবে। সো এটা একটা টেকসই সমাধানের আলাপ হয়েছে। আমি ওই যে সংবিধান সংশোধন কমিশন আমাকে অনেকের সাথে মত বিনিময় করেছে, আমাকেও ডাকা হয়েছিল, আমি গেছি। আমি অনেকেও এটা বলছেন, আমরাও একমত এটার সাথে, যে এখানে এটাই থাকুক, আমাদের আগে যে সিস্টেম আছে এটাকে ফার্স্ট পাস দ্য পোস্ট বলে, কিন্তু ওই ভোটটারই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা আমাদের একটা আপার হাউসের কথা কিন্তু এখন বিএনপি সহ সব দলই বলছে, উচ্চকক্ষে ওই নির্বাচনের যে পার্সেন্টেজ। সো আপনি ধরুন লোয়ার হাউসে 35% ভোট পেয়ে কেউ 160 সিট পেল, সরকার হয়ে গেল, কিন্তু ও আপার হাউসে যদি 100 সিট থাকে আমরা ধরে নিই, ও কিন্তু 35 সিট পাবে, তার কিন্তু আরো 16টা সিট বাকি থাকবে, তখন তাকে অনেকে সাহায্য নিতে হবে। ফলে আমরা আপার হাউসে কিছু টাফ জিনিস রাখবো, যে কিছু জিনিস লোয়ার হাউসে পাস হলেই হয়ে যাবে, কিন্তু কিছু জিনিস দুই হাউসেই করতে হবে। ফলে দেখা যাবে সরকারকে এক ধরনের চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখা যাবে, এবং ওই যে ভোট যে নষ্ট হয়, আমরা বলি যে একটা দল 5% ভোট পেল, 10% ভোট পেল, কিন্তু একটা সিটও পাবে না, এটা হতে পারে। সো উনি লোয়ার হাউসে না পান, উনি আপার হাউসে কিন্তু যদি 5% ভোট পান, উনি 5টা সিট পাবেন, ওটা তার একটা ইনফ্লুয়েন্স তৈরি হবে। তাহলে তো একটা মোটামুটি একটা ড্রামাটিক চেঞ্জ, একটা ড্রামাটিক চেঞ্জ, হ্যাঁ, এটা আমার মনে হয় হয়ে যাওয়ার কথা, হতে পারে। আই থিঙ্ক সো। আগামী দিনে যেটা বলছিলেন বাংলাদেশ, কি কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই, মানে আমরা চাই, অথবা আমাদের প্রত্যাশা? আমাদের প্রত্যাশা আমরা একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, মোটা দাগে। সবার চাওয়া একই না, বাংলাদেশকে কেউ একেবারে শরিয়া ভিত্তিক দেশও দেখতে চান, কেউ তার প্রত্যেকের ইচ্ছা আছে, এটা কমিউনিস্ট অথরিটারিয়ান দেশ হিসেবে ডেমোক্রেটিক কান্ট্রি, এটা আমরা বেশিরভাগ মানুষ, আমাদের দেশের বেশিরভাগ মানুষ ভোট দিতে চায়, বেশিরভাগ মানুষ চায় যে দুর্নীতি এলিমিনেটেড হবে না, এরকম ভয়ঙ্কর থাকবে না, দুর্নীতি কমে আসবে এবং ধাপে ধাপে কমে। আমি আমাদের মানুষের এক্সপেকটেশন অনেক বেশি আছে তা মনে করি না। মোটামুটি জিনিসপত্র কিনে সে খেতে পারে, তার কিছু চাকরি আছে, মিডল ক্লাস একটা স্বপ্ন দেখে, তার সন্তানের একটা ভবিষ্যৎ আছে, ও লেখাপড়া করছে, ও মোটামুটি একটা চাকরি বাকরি পাবে, এইটুকু ধাপে ধাপে পায়। এইটুকু হওয়ার পর আমরা আবার নতুন করে দেখব। সো এটা যদি হয়, মানুষ অখুশি হবে না। এবং যেখানে কথা বলা যায়, যেখানে মানবাধিকার থাকে, আমাকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে খুন দূরে থাকুক, আমাকে নিয়ে টর্চার করবে না, আমাকে মিথ্যা মামলায় ফাঁসাবে না, এরকম কিছু জিনিস মানুষ চায়। এটা যদি, এবং এটা যদি করতে পারেন, বাকি কাজগুলো হয়ে যায়, কারণ তখন সবাই যখন ডেমোক্রেটিকলি কাজ করে, সরকারকেও পাল্টাতে হয়। এটা কিন্তু শুধু রাজনৈতিক দলের দায়িত্ব না, এটা আমাদের সবার দায়িত্ব, সবারই এক্সপেকটেশনটা লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।